আসসালামু আলাইকুম। নিউ ইয়র্ক ভয়েসে আমি নাজমুল হাসান বাবু। যারা দেখছেন সবাইকে অফুরন্ত ভালোবাসা। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। সচিবালয়, এই সচিবালয়ে আওয়ামী ফ্যাসিবাদী সরকার ক্ষমতার 12 বছরে আমলাতন্ত্রের উত্থান হয়েছে। এই সচিবরা গত 12 বছরে এত বেশি ক্ষমতাধর হয়েছে, এত বেশি প্রতাপশালী হয়েছে। কোনো ক্ষেত্রে বর্তমান ক্ষমতাসীন মন্ত্রী আছে, এই মন্ত্রীদের চাইতেও অনেক বেশি ক্ষমতাধর এই আমলারা তথা এই সচিবরা। তাহলে হঠাৎ করে কেন এই সচিবালয়ে অস্থিরতা এবং শেখ হাসিনাই বা কেন চরম উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে আবার সময় পার করতে হচ্ছে বা তার দিন পার করতে হচ্ছে? একজন সচিব আছেন ডক্টর আহমেদ কাউসার, যিনি প্রধানমন্ত্রীর এই অবৈধ ফ্যাসিবাদী সরকারের যিনি প্রধান আছেন, এই প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে আছেন। তার চাকরির মেয়াদও শেষ, সব কিছুই শেষ, কিন্তু তারপরও কিন্তু তাকে আবারও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসাবে 2 বছরের জন্য চুক্তিভিত্তিক তাকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে খন্দকার আনোয়ারুল ইসলাম নামে আরেকজন আছেন, যিনি তার চাকরির বয়স এবং সময়সীমা যেটি আছে সেই জায়গা থেকেও তিনি অতিক্রম করে ফেলেছেন। তিনি হচ্ছেন মন্ত্রী পরিষদের যিনি সচিব, এই আনোয়ারুল ইসলাম। তাকেও আরও 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বর্তমান এই ফ্যাসিবাদী সরকার। এরকম লিস্ট আরও অনেক বড়, অনেক লম্বা। এমন অনেকেই আছেন। এই গত 12 বছরে প্রায় 12 থেকে 15 জন সচিব আছেন যারা অত্যন্ত প্রতাপশালী, এবং কি অনেকেই মনে করেন যে এই শেখ হাসিনার পরে যিনি সবচাইতে ক্ষমতাধর বাংলাদেশে, হয়তো সেনাপ্রধান, তারপরে পুলিশের যিনি প্রধান আছেন, তাদের সাথে সাথে এই সচিবরাও আছেন। কিন্তু সচিবদের বিষয়গুলো সরাসরি কোনো মিডিয়াতে সেভাবে আসে না, তারা কোনো মিডিয়ার সামনে ঠিক সেভাবে মুখ খুলেন না। কিন্তু একটি সরকার পরিচালনা করার ক্ষেত্রে এই সচিবদের ভূমিকাই যে সবচেয়ে বেশি, রাষ্ট্রীয়ভাবে হোক, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু সচিবদের যে একটি চেইন অফ কমান্ড এবং টপ টু বটম থেকে শুরু করে একদম গ্রাস লেভেল পর্যন্ত তাদের যেই সম্পৃক্ততা, সুতরাং এই সচিবরা যদি একটু বেঁকে যায় বা বেঁকে বসে, তাহলে একটি সরকার পরিচালনা করা অত্যন্ত দুরূহ একটি ব্যাপার। কিন্তু হঠাৎ সচিবালয়ে অস্থিরতা, কেন এই অস্থিরতা এবং শেখ হাসিনার যে চরম উদ্বিগ্নতা, সেটার কারণ কি? এখন আপনাদের মনে থাকবার কথা, 2006 সালে যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন আহমেদ ক্ষমতা আসলেন, তার পরবর্তী সময়ে এই সচিবালয়ে যে জ্যেষ্ঠতার ভিত্তিতে বা যোগ্যতার ভিত্তিতে যে পদায়ন অথবা তাদের যে কর্ম পরিকল্পনা, সেই জায়গাতে এই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় থেকে 2008 সালে যখন এই ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা ক্ষমতায় আসলেন, সেই সময় থেকে শুরু করে এই সচিবদের মধ্যে একটি বিষয় আছে, ওএসডি করা। এই ওএসডি মানে তাকে কোনো কাজ কারবার নাই, তার কোনো চেয়ার নাই, টেবিল নাই, তাকে চাকরিতে আছে কিন্তু তার কোনো কর্মকাণ্ড নাই। এরকম অবস্থায় কিন্তু ব্যাপক সংখ্যক একটি গোষ্ঠী বা সচিবদেরকে রাখা হয়েছে। তারা মনে করছেন যে বিএনপি সরকার বা জামাতের পক্ষে বা জাতীয় পার্টির পক্ষে অথবা দেশপ্রেমিক বা ভারত বিরোধী, এরকম যাদেরকে এই বর্তমান ফ্যাসিবাদীরা মনে করছেন, তাদেরকে যেরকমভাবে ওএসডি করে রেখেছে এবং অনেককে প্রমোশনও দিচ্ছে না। এই যে ওএসডি করা, প্রমোশন না দেওয়া এবং এই আওয়ামী ফ্যাসিবাদী সরকারের যে কুদৃষ্টি বা যে রক্তচক্ষু, এই রক্তচক্ষু সব কিছু উপেক্ষা করে তারা গত 12টি বছর নীরবে তাদের এই যে ফ্যাসিবাদী সরকারের যে নিগৃহীতা, অমানবিক তাদের উপর যে মানসিক অত্যাচার করা হয়েছে, সব কিছু তারা মুখ গুজে সহ্য করেছে। কিন্তু বর্তমান সময়ে হঠাৎ করে এই সচিবালয়ের মধ্যে যারা ওএসডি আছেন, যারা পদবঞ্চিত আছেন, অথবা যারা বাংলাদেশকে ভালোবাসেন, অথবা যারা ভারতপন্থী নয়, এরকম যে সমস্ত আমলারা আছেন, তারা সবাই মোটামুটি একত্রিত হয়ে সংঘবদ্ধ একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছেন। তো এই বিষয়টি আবার বাংলাদেশ গোয়েন্দা সংস্থা বা ডিজিএফের যেই রিপোর্ট আছে, এই রিপোর্টটি বর্তমানে এই ফ্যাসিবাদী সরকারের প্রধানের কাছে পেশ করা হয়েছে। সেই বিষয়টি জানার পর থেকেই কিন্তু এই ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা মোটামুটি একটু উদ্বেগ বা উৎকণ্ঠার ভিতরে আছেন। আপনারা আগেই বলেছি যে এই সচিবরা যদি একটু কাত হয়ে যায় বা তাদের কর্মকাণ্ড যদি স্থবিরতা তৈরি হয়, তখন সরকার পরিচালনা করা কিন্তু অনেক ক্ষেত্রে দুরূহ একটি বিষয় হয়ে দাঁড়ায়। তো এই জায়গাতে সরকার
এর কাছে যে রিপোর্টটি দেওয়া হয়েছে তারা বলছেন, গোয়েন্দা সংস্থা বলছেন যে রাজনৈতিক যদি কোনো আন্দোলন সংগ্রাম শুরু হয় বা রাজপথে যদি বিরোধী দলের নেতৃবৃন্দরা নেমে যায়, তাহলে এই সচিব যারা পদবঞ্চিত বা ওএসডি করা এরকম যারাই আছেন তারা একটি পথ খুঁজছেন যে কিভাবে কোনো একটি পদ্ধতির মাধ্যমে, যে 1996 সালে আওয়ামী লীগ সরকার যখন এই সচিবদের দিয়ে জনতার মঞ্চ নামে একটি প্ল্যাটফর্ম দাঁড়ি করিয়েছিলেন, তবে এইবার সচিবদের মধ্য থেকে স্বইচ্ছায় এরকম আরেকটি প্ল্যাটফর্ম তারা তৈরি করতে চাচ্ছেন। তবে তারা সময়ের অপেক্ষা করছেন এটাই যে কোনো সময় যদি বিরোধী দলের পক্ষ থেকে বা বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষ থেকে যদি একটি আন্দোলন শুরু হয়, যদি মানুষ রাজপথে নেমে আসে, তাহলে তারা সাথে সাথে এই সরকারের বিপক্ষে অবস্থান নিয়ে সচিবালয়কে অকার্যকর করে দিয়ে তারাও এই জনতার মঞ্চের মতো আরেকটি প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে এই ফেসিবাদের বিরুদ্ধে তারা অবস্থান নেবেন। এই বিষয়গুলো একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বাংলাদেশ সরকারের ডিজিএফআই সহ এই ফেসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনার কাছে এই রিপোর্টগুলো যাওয়ার পর থেকেই শেখ হাসিনা মোটামুটি চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে আছেন। শেখ হাসিনা চাচ্ছেন যে কোনো মূল্যে যে কোনোভাবেই হোক না কেন যারা এই সকল নেতৃবৃন্দ আছেন সচিবালয়ের ভিতরে বা সচিবালয়ে তাদেরকে যেন নিবৃত করা যায়। তবে এই নিবৃত হয়তো ঠিক সেভাবে করতে পারবেন না। তাদের দীর্ঘদিনের যে ক্ষোভ, দীর্ঘদিনের যেই বঞ্চিত বা বঞ্চনার যেই গ্লানি, সব কিছু মিলিয়ে তারা কিন্তু সুসংঘবদ্ধ একটি অবস্থায় আছেন। তবে এই শেখ হাসিনা যতই চতুরতার সাথে করুক না কেন, এই সচিবদের ভিতরে বা সচিবে আপনারা জানেন যে ডিসি এসপি যারা হন তাদের থেকে আস্তে আস্তে কিন্তু আসে। তবে এই সচিবালয় কেন্দ্রিক অনেক বড় একটা রুট, এই রুটকে হয়তো শেখ হাসিনা আপাতত দৃষ্টিতে দমানোর চেষ্টা করতে পারেন, কিন্তু ফাইনালি এই সচিবালয়ের ভিতরে যে ক্ষোভ, যে উত্তেজনা, এটা কিন্তু একটা সময় না একটা সময় বহিঃপ্রকাশ ঘটবে। তবে আপনাদের আগেই বলেছি যে সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, র্যাব সব জায়গায় কিন্তু একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান, এবং কি সরকারের গোয়েন্দা সংস্থারা সেই রিপোর্টগুলো শেখ হাসিনাকে পেশ করছেন। আপনারা দেখছেন যে শেখ হাসিনা কিন্তু খুব পারিসক্ষে এদিক সেদিক আগের মতো ছুটোছুটি করে না। তিনি কিন্তু মোটামুটি খুব ভালো সিকিউরিটি এবং প্রোটোকলের মধ্যে এখন থাকেন। তো বাংলাদেশের এই যে সচিবালয় কেন্দ্রিক যে অস্থিরতা, এটা যদি একবার শুরু হয় তাহলে কিন্তু রাজনৈতিকভাবে হয়তো অনেক কিছু দমানো সম্ভব হয় মেরে ধরে, কিন্তু সচিবালয় যদি ক্লাবস করে, সচিবালয়ের সাথে কিন্তু আন্তর্জাতিক বা কূটনীতিক পর্যায়ে সব কিছুই কিন্তু নির্ভর করে। একটি রাষ্ট্রের মূল কাঠামো কিন্তু এই সচিবালয় কেন্দ্রিক। সুতরাং সচিবালয়ের ভিতরে কিছু মানুষকে দীর্ঘদিন যাবৎ সুযোগ সুবিধা দিয়ে শেখ হাসিনা অনেক প্রতাপশালী বানিয়েছেন ঠিকই, কিন্তু তার সাথে সাথে যারা সুযোগ বঞ্চিত ছিলেন, ওএসডি ছিলেন, তারা প্রমোশন পাননি, তারা কিন্তু রাগে ক্ষোভে মানে এক একজন একটি বোমাতে পরিণত হয়েছেন। তবে এই বোমা যখন বিস্ফোরিত হবে তখন শেখ হাসিনার সরকার আর পরিচালনা করা আর এক মিনিটও সময় পাবে বলে আমি মনে করি না, এবং যারা রাজনৈতিক বোদ্ধা আছেন এবং যারা এইসব বিষয়গুলো খুব ডিটেলসভাবে বিচার বিশ্লেষণ করেন তারা সবাই বলছেন। তো যাই হোক, দেখা যাক কী হয় বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি। তবে বাংলাদেশের সাধারণ জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে একটি কথাই বলবো যে সবাই চোখ কান দৃষ্টি সব কিছু খোলা রেখে এখন পথ চলতে হবে। যে কোনো মুহূর্তে বাংলাদেশে যে কোনো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হতে পারে, হয়তো এটা কাল হতে পারে, পরশু, হয়তো বা আরও কিছুদিন সময়। সেই সময়টুকু বা এই ফেসিবাদী সরকারের পতন দেখার অপেক্ষায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।